পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর এবং ভয়ঙ্কর জায়গাগুলোর একটি হলো সাহারা মরুভূমি। কিন্তু মজার ব্যাপার হলো কয়েক হাজার বছর আগেও এখানে মানুষ মাছ ধরত, গবাদি পশু পালন করত, এমনকি বিশাল হ্রদের তীরে বসবাস করত। তাহলে কিভাবে পুরো অঞ্চলটি এত দ্রুত মরুভূমিতে পরিণত হলো? আর এই মরুভূমির বালির পাহাড়ের নিচে এমন কিছু লুকিয়েছিল যা আধুনিক বিজ্ঞানকেও চমকে দিয়েছে। চলুন আজ ঘুরে দেখি সাহারা মরুভূমির গোপন ইতিহাস। আসসালামু আলাইকুম, আমি আলামিন আশরাফ আপনাদের সঙ্গে আছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম রহস্যময় এবং ভয়ঙ্কর অঞ্চল সাহারা মরুভূমির ব্যাপারে। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলছে, তাই অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাহারা এমন এক মরুভূমি যেখানে বছরের পর বছর বৃষ্টি হয় না। এখানে পানি এতটাই মূল্যবান যে বহু জায়গায় একটা ছোট পানির উৎসকে কেন্দ্র করে পুরো একটা গ্রাম তৈরি হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো এই সাহারা কিন্তু সবসময় এরকম ছিল না। আজ থেকে কয়েক হাজার বছর আগে এই জায়গাটি ছিল পুরোপুরি আলাদা। যেখানে আজ আমরা বালির সমুদ্র দেখতে পাচ্ছি, সেখানে এক সময় ছিল সবুজ ঘাসে ঢাকা বিশাল তৃণভূমি। যেখানে আজ এক ফোঁটা পানি খুঁজে পাওয়া কঠিন, সেখানে এক সময় বইত বিশাল বিশাল নদী। আজকে যে সাহারায় প্রতিটি প্রাণী লুকিয়ে বাঁচতে শিখেছে, সেখানে একটা সময় দাপিয়ে বেরোতো হাতি, জিরাফ, গন্ডার, এমনকি জলহস্তির মতো প্রাণী। এমনকি সায়েন্টিস্টরা সাহারার বিভিন্ন অঞ্চলে গুহার দেয়ালে এমন সব প্রাচীন চিহ্ন খুঁজে পেয়েছে যেখানে মানুষকে নদীতে মাছ ধরতে দেখা যায়। ভাবুন তো একবার, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমির মাঝখানে একসময় মানুষ মাছ শিকার করত। তাহলে প্রশ্ন হলো, এখন ঘন সবুজে ঢাকা এই বিশাল অঞ্চলটা কিভাবে এই ভয়ঙ্কর মরুভূমিতে পরিণত হলো? আর এটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সাহারা মরুভূমি এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং উষ্ণ মরুভূমি। দিনের বেলা এই মরুভূমির তাপমাত্রা পৌঁছে যায় 70 ডিগ্রির কাছাকাছি, আবার রাতে নেমে আসে 5 ডিগ্রি সেলসিয়াসে। এই মরুভূমি এতটাই বিশাল যে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। চলুন এবার কথা বলা নেওয়া যাক সাহারা মরুভূমির সবচেয়ে রহস্যময় জায়গা রিকার্ড স্ট্রাকচারকে নিয়ে। এটাকে অনেকে আবার আই অফ দ্য সাহারা বা সাহারার চোখও বলেন। এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে এমন একটা নাম কেন দেওয়া হয়েছে। একবার ছবিটি দেখুন, তাহলে এই নামের ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। মরুভূমির একেবারে মাঝখানে অবস্থিত এই জায়গাটি দেখতে বিশাল একটি চোখের মতো। একটার ভেতরে আরেকটা গোলাকার বৃত্ত এমনভাবে রয়েছে যে দেখলে মনে হবে কেউ মরুভূমির বুকে কম্পাস দিয়ে নিখুঁতভাবে একটা বিশাল বৃত্ত এঁকে দিয়েছে। কিন্তু এটার ব্যাস প্রায় 50 কিলোমিটার। মানে এই স্ট্রাকচার এতটাই বড় যে আপনি যদি এর মাঝখানে দাঁড়িয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না যে আপনি আসলে একটি বৃত্তের মাঝে রয়েছেন। এর পুরো আকৃতি মহাকাশ থেকেই দেখা যায়। আর এই অদ্ভুত স্ট্রাকচারটা দেখতে এতটাই নিখুঁত যে বহু বছর ধরে মানুষ এটাকে ঘিরে নানা ধরনের রহস্যময় গল্প বানিয়েছে। কেউ বলেছে হয়তো এটা কোনো বিশাল উল্কাপিণ্ড পড়ার ফলে তৈরি হয়েছে, আবার কেউ দাবি করছে এটা ইতিহাসের সেই বিখ্যাত লস্ট সিটি অফ আটলান্টিসের ধ্বংসাবশেষ। তবে বিজ্ঞানীদের ধারণা কয়েকশো মিলিয়ন বছর আগে এখানে শিলার স্তরগুলো একটি গম্বুজের মতো উঁচু হয়েছিল। এরপর লক্ষ লক্ষ বছর ধরে বাতাস, বালিঝড় আর বৃষ্টির কারণে উপরের শক্ত ও নরম শিলাগুলো আলাদা আলাদাভাবে ক্ষয় হতে থাকে। ফলে ধীরে ধীরে ভেতরের স্তরগুলো উন্মুক্ত হয়ে পড়ে এবং একটার পর একটা বৃত্তাকার রিং তৈরি হয়। আজ আমরা সাহারার মাঝে যে বিশাল চোখ দেখতে পাই সেটি আসলে প্রাকৃতিক দীর্ঘদিনের ক্ষয় প্রতিক্রিয়ার একটি ফল। আর সবচেয়ে মজার বিষয় হলো মহাকাশচারীরা সাহারার বিশাল সমুদ্রের মাঝে এই জায়গাটিকে খুব সহজেই চিনে ফেলতে পারেন, কারণ চারপাশের হাজার হাজার কিলোমিটার দূরে প্রায় একই রকম মরুভূমির মাঝে এই বৃত্তাকার স্ট্রাকচারটা মহাকাশ থেকে একেবারেই আলাদা দেখায়। এই কারণে আই অফ দ্য সাহারা শুধুমাত্র ভূতাত্ত্বিক মিস্ট্রি নয়, বরং এটা সাহারা মরুভূমির সবচেয়ে বড় আশ্চর্যগুলোর মধ্যে একটি। এবার প্রশ্ন হচ্ছে, এই বিশাল বড় মরুভূমি কিভাবে সৃষ্টি হলো? আজ থেকে প্রায় 10,000 বছর আগে পৃথিবীর জলবায়ু আজকের মতো ছিল না। এই মরুভূমিতেই একটা সময় এতটাই বৃষ্টি হতো যে সেখানে বড় বড় নদী আর বিশাল বিশাল হ্রদের সৃষ্টি হয়েছিল। বর্তমানে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা সাহারার বালির নিচে বহু প্রাচীন নদীর চিহ্ন খুঁজে পেয়েছেন। এই স্যাটেলাইট ইমেজগুলোতে আজও শুকিয়ে যাওয়া সেই নদীগুলোর প্রবাহ
প্রবাহ পথ স্পষ্টভাবে দেখা যায়। কোথাও কোথাও কয়েকশো কিলোমিটার দীর্ঘ নদীর খাত, কোথাও কোথাও বিশাল হ্রদের তলদেশ দেখা গেছে। আর এগুলো হাজার হাজার বছর আগে জলে ভর্তি ছিল। গবেষণায় এমনটাও দেখা গেছে যে সাহারার কিছু স্থানে প্রাচীন হ্রদের আয়তন বর্তমান বিশ্বের অনেক দেশের থেকে বড় ছিল। আর এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে মেগাচেট লেক। একসময় এই হ্রদটা আজকের কম্পিয়া সাগরের থেকেও বড় ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে এত বড় হ্রদ, নদী, গাছপালা এগুলো কোথায় হারিয়ে গেল? কিভাবে এটা মরুভূমিতে পরিণত হলো? আর এর উত্তরটা লুকিয়ে রয়েছে আমাদের পৃথিবীর কক্ষপথে। এটা আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। ঘোরার সময় তার অক্ষের অবস্থান ধীরে ধীরে বদলাতে থাকে। আমরা সাধারণত মানুষেরা এই পরিবর্তন বুঝতে পারি না, কারণ এটা খুবই স্লো প্রসেস। কিন্তু কয়েক হাজার বছরের হিসাবে এর প্রভাব বিশাল আকারে পড়ে। এই যে পৃথিবীর এক্সিস আপনি দেখতে পাচ্ছেন, এই এক্সিসের কারণেই আজ থেকে 6000 বা 10,000 বছরের যে টাইম পিরিয়ড রয়েছে, এই সময় উত্তর আফ্রিকায় বেশি পরিমাণে সূর্যের তাপ পৌঁছাতো। ফলে আফ্রিকার স্থলভাগ অনেক বেশি গরম হয়ে উঠত। আর যখন স্থলভাগ বেশি গরম হয়, তখন সমুদ্র থেকে জলীয় বাষ্প মিশ্রিত আর্দ্র বাতাস স্থলভাগের দিকে ছুটে আসে। এটাই মৌসুমী বায়ুর ভিত্তি। আর এই মৌসুমী বায়ুর কারণেই উত্তর আফ্রিকায় নিয়মিত বৃষ্টি হতো। সে সময় এখানে হাজার হাজার মানুষ বসবাস করত। আর এই পুরো জায়গাটা প্রাণবন্ত হয়ে উঠেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর অক্ষের পরিবর্তন হয়। উত্তর আফ্রিকায় সূর্যের তাপ ধীরে ধীরে কমে যায়। এখন এটা শুনে আপনারা হয়তো মনে হতে পারে যে এটা তো খুবই সামান্য বিষয়, এর জন্য এত বড় একটা মরুভূমি তৈরি হলো, এটা কি করে সম্ভব? আসলে এটা শুনতে ছোট মনে হলেও প্রকৃতির কাছে এই পরিবর্তনটাই ছিল হিউজ। কারণ সূর্যের তাপ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়তে থাকে, বৃষ্টিপাত এখানে কমে যায়। আর এভাবেই কয়েকশো বা কয়েক হাজার বছর ধরে যখন বৃষ্টি কমতে থাকে, তখন এর প্রভাব স্পষ্ট হতে শুরু করে। নদীগুলোর পানি কমে যায়, হ্রদগুলোর আয়তন ছোট হতে শুরু করে, অনেক ছোট ছোট জলাশয় পুরোপুরি শুকিয়ে যায়, আর গাছপালাও ধীরে ধীরে মারা যেতে শুরু করে। কিন্তু এখানে সমস্যা শেষ হয়নি, বরং এখান থেকে আরো এক ভয়ঙ্কর সমস্যা শুরু হয়েছিল। কারণ গাছপালা শুধু পরিবেশকে সবুজ রাখে না, এরা পৃথিবীর জলচক্রেও একটা গুরুত্বপূর্ণ অংশ। নদীগুলোর পানি কমে যায় আর হ্রদগুলোর আয়তন ছোট হতে শুরু করে, অনেক ছোট ছোট জলাশয় পুরোপুরি শুকিয়ে যায়। এই সময় এখানে যে হাজার হাজার মানুষ বসবাস করত, তারা রীতিমতো বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়। এই সময় অনেকেই নীল নদের তীরে গিয়ে বসবাস করতে শুরু করে। আর এরাই পরবর্তীকালে প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ করেছিল। তো এইভাবেই হাজার হাজার বছর ধরে একটু একটু করে সবুজ অঞ্চলটা পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমিতে পরিণত হয়। আর আজ এই সাহারা মরুভূমিতে অনেক জায়গায় এমনও আছে যেখানে সারা বছর হয়তো 25 মিলিমিটার বৃষ্টিপাত হয় না। এই বৃষ্টিপাত ছাড়াও সাহারার সব থেকে ভয়ঙ্কর দিক কি জানেন? এখানকার তাপমাত্রা। গ্রীষ্মকালে দিনের বেলায় অনেক জায়গায় এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। বালির তাপমাত্রা হয় 70 ডিগ্রির উপরে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, রাত নামার সাথে সাথে এই সাহারার তাপমাত্রা কোথাও কোথাও 0 ডিগ্রির কাছে পৌঁছে যায়। কিন্তু তাপমাত্রার এই হিউজ পার্থক্যের কারণ কি? দেখুন, মরুভূমির বাতাসে জলীয় বাষ্প প্রায় থাকে না বললেই চলে। ফলে দিনের বেলা মরুভূমি যত তাড়াতাড়ি তাপ শোষণ করে, রাত হওয়ার সাথে সাথে একইভাবে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। মানে সকাল হতেই প্রচন্ড গরম আর রাত হতেই হাড় কাঁপানো ঠান্ডা। এই কারণে সাহারাকে পৃথিবীর সবচেয়ে কঠিন সার্ভাইভাল এনভায়রনমেন্ট গুলোর মধ্যে একটি ধরা হয়। তবে একটা মজার বিষয় কি জানেন? আমরা যে ছবি বা সিনেমায় যেভাবে সাহারাকে দেখি, বাস্তবে সাহারা কিন্তু পুরোপুরি আলাদা। আমরা বেসিক্যালি এটাই ভাবি যে পুরো সাহারা হয়তো শুধু বালি দিয়ে ঢাকা, কিন্তু বাস্তবতাটা একটু আলাদা। সাহারার মাত্র 20% অংশই বালি দিয়ে ঢাকা, বাকি 80% এরিয়া জুড়ে রয়েছে এবড়ো-থেবড়ো মালভূমি, নুড়ি পাথর এবং নুড়ি পাথর দিয়ে গঠিত সমভূমি। আছে শুকিয়ে যাওয়া নদীর খাত আর শুষ্ক পাহাড়ি অঞ্চল। অনেক জায়গা তো এতটাই পাথরে যে সেখানে বালির তুলনায় পাথরই বেশি দেখা যায়। আরো জানলে আশ্চর্য হবেন, এই সাহারা মরুভূমিতে কিন্তু বরফও পড়ে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। বিশেষ করে আলজেরিয়ার আইন সেফরা অঞ্চলে গত কয়েক দশকে অনেকবারই তুষারপাতের রেকর্ড হয়েছে। 2018 সালেতে এমনও হয়েছিল, সাহারার কিছু বালিয়াড়ি সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছিল।
কিন্তু আরো অবাক করার বিষয় কি জানেন, এত কঠিন পরিস্থিতির মধ্যেও জীবন কিন্তু এখানে থেমে নেই। সাহারার ফেনেক ফক্স নামে এক ধরনের ছোট শিয়াল দেখা যায়। এদের কানগুলো অনেক বড় আকারের হয়, তবে এতে কান যে শুধুমাত্র শুনতেই সাহায্য করে তা কিন্তু নয়, বরং এটা শরীরের অতিরিক্ত তাপ বের করতেও সাহায্য করে। এছাড়াও এই সাহারায় বিভিন্ন প্রজাতির সাপ, টিকটিকি, বিচ্ছে সহ অসংখ্য কীটপতঙ্গ তো আছেই। অনেক জীবন্ত অতিরিক্ত গরমের জন্য দিনের বেলায় লুকিয়ে থাকে এবং রাতের বেলায় বের হয়। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে এভাবেই এরা হাজার হাজার বছর ধরে টিকে আছে। তবে শুধুমাত্র কিন্তু পশু পাখি নয়, হাজার হাজার মানুষও এই নিষ্ঠুর মরুভূমির সাথে মানিয়ে নিয়ে বেঁচে আছে। আর এই মানুষদের মধ্যে সবচেয়ে বিখ্যাত গোষ্ঠী হলো তুয়ারেগ জনগোষ্ঠী। তুয়ারেগদের অনেক সময় ব্লু পিপল অফ দ্য সাহারা বলা হয়, কারণ এরা ঐতিহ্যগতভাবে নীল রঙের পোশাক পরে। আর অনেক সময় তাদের এই পোশাকের রং তাদের গায়ে লেগে যায়, আর এখান থেকেই এই অদ্ভুত নামের উৎপত্তি। তবে তুয়ারেগদের আসল বিশেষত্ব কিন্তু তাদের পোশাকে নয়, তাদের সবচেয়ে বড় শক্তি হলো সাহারা সম্পর্কে তাদের অসাধারণ জ্ঞান। আজকের দিনে যেখানে আমরা রাস্তা খুঁজতে জিপিএস ব্যবহার করি, সেখানে তুয়ারেগরা কয়েকশো বছর ধরে কোনো মানচিত্র বা আধুনিক প্রযুক্তি ছাড়াই সাহারার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করে আসছে। তারা রাতের আকাশের তারা দেখে দিক নির্ণয় করতে পারে, আবার কোন বালিয়ারি কোন দিকে সরে যাচ্ছে, কোন দিকে হাওয়া বইছে, এমনকি দূরের পাহাড়ের আকৃতি দেখেও তারা নিজেদের অবস্থান বুঝতে পারে। যে মরুভূমিতে একজন সাধারণ মানুষ কয়েক ঘন্টার মধ্যেই পথ হারিয়ে ফেলতে পারে, সেই মরুভূমিতে তুয়ারেগরা হাজার কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারে। আর এদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হলো উট। উটকে প্রায় শিপ অফ দ্য ডেজার্ট বলা হয়। সমুদ্রে যেমন জাহাজ ছাড়া বেশি দূর যাওয়া সম্ভব নয়, ঠিক তেমনি সাহারাতে যাতায়াত করার জন্য উটের বিকল্প নেই, কারণ প্রচন্ড গরমের মধ্যে একটি উট কয়েকদিন পর্যন্ত পানি ছাড়া বেঁচে থাকতে পারে। তাদের চওড়া পা নরম বালির ভেতরে ডুবে যায় না। এই কারণে হাজার হাজার বছর ধরে সাহারার পরিবহন ব্যবস্থা মূলত উটের উপরে নির্ভরশীল ছিল। তবে এই উট কিন্তু শুধুমাত্র মানুষের যাতায়াতের জন্যই নয়, বরং এই সাহারার অর্থনীতির প্রধান প্রাণও ছিল। একসময় সাহারা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ছিল। আজকে আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেড রুটের কথা বলি, তখন বিশাল বিশাল জাহাজ কিংবা রেলপথের কথা ভাবি, কিন্তু মধ্যযুগে আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য চলত এই ভয়ঙ্কর মরুভূমির বুক দিয়েই। তখন পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ, বিশেষ করে ঘানা এম্পায়ার, মালি এম্পায়ার, সংঘাই এম্পায়ার, এদের কাছে প্রচুর পরিমাণে সোনার খনি ছিল। অন্যদিকে উত্তর আফ্রিকার দেশগুলোতে সোনার বিশাল চাহিদা ছিল। আর এখান থেকেই শুরু হয়েছিল সেই বিখ্যাত ট্রান্স সাহারান ট্রেড নেটওয়ার্ক। কখনো কয়েকশো বা কখনো কয়েক হাজার টন নিয়ে বিশাল বিশাল কাফেলা সাহারা পাড়ি দিত। এই কাফেলাগুলোকেই বলা হতো কারাবান। এক একটা কারাবান কয়েক কিলোমিটার পর্যন্ত হতো। তারা মাসের পর মাস মরুভূমির মধ্যে দিয়ে যেত। দিনের বেলা প্রচন্ড গরমের কারণে অনেক সময় চলাফেরা বন্ধ রাখা হতো, আর রাতের ঠান্ডা পরিবেশে এরা এগিয়ে যেত। এই কাফেলাগুলো যে শুধুমাত্র সোনা বহন করত তা কিন্তু নয়। এই রাস্তা দিয়েই পশ্চিম আফ্রিকা থেকে সোনা, হাতির দাঁত, বাদাম সহ অনেক মূল্যবান জিনিসপত্র উত্তর আফ্রিকায় যেত। আবার উত্তর আফ্রিকা থেকে লবণ, কাপড়, অস্ত্রশস্ত্র, গোড়া এবং বিলাসবহুল সামগ্রী দক্ষিণে পাঠানো হতো। তবে তাপমাত্রায় কিন্তু সাহারার একমাত্র সমস্যা নয়। এখানকার ভয়ঙ্কর শক্তিগুলোর মধ্যে একটি হলো ধুলোর ঝড়। স্থানীয়ভাবে অনেক জায়গায় এই বালির ঝড়কে হাবুব বলা হয়। এই ঝড়ের সময় কখনো কখনো বাতাসের গতি থাকে 100 কিলোমিটারেরও বেশি। বালি ঝড়ের কারণে প্রতি বছর সাহারা থেকে প্রায় 180 মিলিয়ন টনেরও বেশি ধুলোকণা আকাশে উড়ে যায়। আর বলে দেই, এই ধুলোকণা কিন্তু শুধুমাত্র আফ্রিকা মহাদেশে সীমাবদ্ধ থাকে না। বিশাল বায়ু প্রবাহের কারণে এই ধুলোকণাগুলো হাজার হাজার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগর পার করে দক্ষিণ আমেরিকা পর্যন্ত পৌঁছে যায়। আরো ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজনকে বাঁচিয়ে রেখেছে এই সাহারা মরুভূমি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সাহারা মরুভূমি কিভাবে আমাজন রেইন ফরেস্টকে বাঁচিয়ে রেখেছে। সাহারার দূরত্বে থাকা ফসফরাস এবং অন্যান্য খনিজ পদার্থগুলো আমাজনের মাটিকে উর্বর করে রাখে। তবে অনেকেই মনে করেন যে সাহারায় হয়তো শুধু বালি লুকিয়ে আছে, কিন্তু না, এই মরুভূমির নিচে লুকিয়ে আছে ভূগর্ভস্থ বৃষ্টি পানির ভান্ডার। তবে এই পানি কিন্তু কোনো আধুনিক উৎস থেকে আসেনি। এগুলো সেই হাজার হাজার বছর আগেই জমা হয়েছিল, যখন সাহারা সবুজ ছিল।
বর্তমানে লিবিয়া, আলজেরিয়া, মিশরের বহু অঞ্চল এই প্রাচীন ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করে বেঁচে আছে। আর এই পানিকে বলা হয় ফসিল ওয়াটার। আজকের দিনে আপনি স্যাটেলাইট ইমেজে সাহারা মরুভূমির মাঝে গোল গোল ক্ষেত দেখতে পাবেন। এই এলাকাগুলোতে ওই ভূগর্ভস্থ পানি তুলে সেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়। তবে সমস্যা হলো এই পানি কিন্তু আর রিফিল হয় না, কারণ বর্তমানে সাহারায় এতটাই কম বৃষ্টিপাত হয় যে সেই পানি ধারাগুলো আর পুনরায় ভর্তি হওয়ার সুযোগ পায় না। খনিজ তেল যেমন একদিন ফুরিয়ে যাবে, ঠিক তেমনি সাহারার নিচে থাকা ভূগর্ভস্থ পানি এটাও একদিন নিঃশেষ হয়ে যাবে। তবে এখানে কিন্তু শেষ নয়। একবিংশ শতকে এসে সাহারার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। আর এর কারণ হলো সাহারার মরুভূমির নিচে পানির পাশাপাশি বিপুল পরিমাণে তেল, প্রাকৃতিক গ্যাস এবং মূল্যবান খনিজ সম্পদ রয়েছে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম, ফসফেট, লৌহ আকরিক এবং আরও মূল্যবান খনিজ সম্পদ রয়েছে। তাই আজ এই সাহারা শুধুমাত্র একটি মরুভূমি নয়, এটা অর্থনৈতিক, জ্বালানি এবং আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর তাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ চীন, আমেরিকা, রাশিয়া সবাই নিজেদের স্বার্থে এই জায়গাটিকে কন্ট্রোল করতে চায়। কিন্তু ঠিক এই সময় সাহারা একটি বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি। আর সেই চ্যালেঞ্জটা হলো ক্লাইমেট চেঞ্জ। বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন আরো বাড়ছে, আর এর প্রভাব পৃথিবীর প্রায় সব অঞ্চলেই দেখা যাচ্ছে। সাহারাতেও এর ব্যতিক্রম নয়। বিজ্ঞানীদের গবেষণা বলছে গত প্রায় 100 বছরে সাহারা মরুভূমির আয়তন আগের তুলনায় আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এই গবেষণায় দেখা গেছে 20 শতাব্দীর শুরু থেকে সাহারায় আয়তন প্রায় 10% পর্যন্ত বৃদ্ধি হয়েছে। শুনতে অল্প মনে হলেও এই সাহারার আয়তন কিন্তু 92 লক্ষ বর্গ কিলোমিটার। সেখানে 10% বৃদ্ধি মানে প্রায় 9 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নতুনভাবে মরুভূমিতে পরিণত হয়েছে। বিশেষ করে সাহারার দক্ষিণ দিকে অবস্থিত সাহেল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে সাহেল অঞ্চল বলতে সেই অঞ্চলকে বোঝানো হয় যা মরুভূমি এবং সবুজ আফ্রিকার মধ্যবর্তী সীমান্তের মতো কাজ করে। এখানকার লক্ষ লক্ষ মানুষ কৃষি এবং পশুপালনের উপর নির্ভর করে জীবনযাপন করে। কিন্তু বিগত প্রায় 10-15 বছরে এখানে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। একটু একটু করে মরুভূমি পুরো এলাকা কব্জা করে নিচ্ছে। চাষের জমি শুকিয়ে যাচ্ছে, ফসলের উৎপাদন কমে গেছে, জলের সংকট দেখা দিচ্ছে। আর এইসবের ফলে রীতিমতো বাধ্য হয়ে বহু মানুষ আবারও নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজ থেকে কয়েক হাজার বছর আগে পৃথিবীর অক্ষ পরিবর্তনের ফলে এক সবুজ বনাঞ্চল যেভাবে বিশাল বড় মরুভূমিতে পরিণত হয়েছিল, সেই পৃথিবীর অক্ষ পরিবর্তন কিন্তু থেমে থাকেনি। পৃথিবীর অক্ষ নিয়মিত পরিবর্তিত হচ্ছে। হয়তো আজ থেকে আবারও কয়েক হাজার বছর পরে এই সাহারা সবুজ হয়ে উঠবে। এখানে জীবন ফিরে আসবে। যে ভূমি একসময় ছিল সবুজে ভরা, নদী আর প্রাণের উচ্ছ্বাসে পরিপূর্ণ, আজ সেটাই পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশগুলোর একটিতে। সাহারার ইতিহাস যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানব সভ্যতা কতটা ক্ষণস্থায়ী। সাহারা মরুভূমি নিয়ে রহস্যময় ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে যাবেন আমাদের ভিডিওটি কেমন হলো এবং পরবর্তীতে আপনারা কি ভিডিও চান। সাহারার মতো এমনই এক রহস্যময় অ্যামাজন রেইন ফরেস্ট, যেটাকে বলা হয় পৃথিবীর সবথেকে ভয়ানক জঙ্গল। অ্যামাজন রেইন ফরেস্টের এই বিষয়ে ডিটেলস জানার জন্য আমাদের এই ভিডিওটি দেখুন।